আসসালামু আলাইকুম। আজ 12ই জুলাই 2026 রোববার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি মাহির দাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। পারমাণবিক হামলার প্রস্তুতি নিয়ে রাখল ভারত, ঢাকার বিরুদ্ধে গুরুতর অভিযোগ। হরমুজে সামরিক অভিযান শুরু করল আমেরিকা, পাল্টা অ্যাকশনে ইরান। আমেরিকাকে খুশি করে ফায়দা হাসিল করতে চায় তুরস্ক। এবার বিস্তারিত। ভারত প্রথমবারের মতো তাৎক্ষণিক ব্যবহারের জন্য 12টি পরমাণু বোমা মোতায়েন করেছে। ডুবোজাহাজ ও ভূগর্ভস্থ সাইলোতে এগুলো প্রস্তুত রাখা হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিচ রিসার্চ ইনস্টিটিউট সিপ্রির 2026 সালের বার্ষিক প্রতিবেদনের বরাতে ভারতীয় বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত এয়ার মার্শাল এবং নয়াদিল্লি সেন্টার ফর এয়ার পাওয়ার স্টাডিজের সাবেক মহাপরিচালক অনিল চোপড়া এই তথ্য জানিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ সংস্থা আরটি 11 জুলাই জানিয়েছে, সিপ্রির প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতের মোট পরমাণু বোমার সংখ্যা গত বছরের 180 থেকে বেড়ে বর্তমানে 190টি হয়েছে। এর মধ্যে 12টি পরমাণু অস্ত্র প্রথমবারের মতো তাৎক্ষণিক ব্যবহারের জন্য ডুবোজাহাজ ও ভূগর্ভস্থ সাইলোতে প্রস্তুত রাখা হয়েছে। এ পদক্ষেপের মাধ্যমে ভারত তার দীর্ঘদিনের পৃথকভাবে মজুত রাখার নীতি ভেঙে সাগরে সবসময় পরমাণু অস্ত্রের উপস্থিতি ও যুদ্ধের প্রস্তুতি নিশ্চিত করার কৌশলগত সক্ষমতা অর্জন করল। ভারত প্রথমে আঘাত না করার নীতিতে অটল থাকলেও দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী চীন ও পাকিস্তানের হুমকির মুখে এই পদক্ষেপ নিয়েছে। সিপ্রির তথ্য অনুযায়ী চীনের কাছে বর্তমানে 620টির বেশি পরমাণু বোমা রয়েছে। বেইজিং দূরপাল্লার DF-5B, DF-41 ক্ষেপণাস্ত্র, জিন ক্লাসের ডুবোজাহাজ ও H-6N বোমারু বিমান নিয়ে শক্তিশালী ত্রিমাত্রিক পারমাণবিক ব্যবস্থা গড়ছে। 2030 সালের মধ্যে চীনের ICBM সংখ্যা রাশিয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রের সমকক্ষ হতে পারে। বেইজিং এখন লঞ্চ অন ওয়ার্নিং বা ক্ষেপণাস্ত্র শনাক্তের সাথে সাথেই পাল্টা আঘাতের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে 170টি পরমাণু বোমা, যার গোড়াপত্তন করেছিলেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খান। এনপিটি বহির্ভূত পাকিস্তানের কোনো প্রথমে আঘাত না করার নীতি নেই। তারা শাহিন 3 ক্ষেপণাস্ত্র, F-16 ও মিরাজ যুদ্ধ বিমানের পর এখন ডুবোজাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র তৈরি করছে। এই বৈরী পরিবেশে ভারত তার নিজস্ব ত্রিমাত্রিক পারমাণবিক শক্তি জোরদার করেছে। ভূমিতে রয়েছে 5000 কিলোমিটারের দূরপাল্লার অগ্নি 5 আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র, অগ্নি P ও অগ্নি 4, আকাশের রাফাল, মিরাজ 2000 ও জাগুয়ার যুদ্ধবিমান পরমাণু বহনে সক্ষম। সবচেয়ে নিরাপদ সমুদ্রভাগে 2016 সালে INS অরিহন্ত মোতায়েনের পর 2026 সালে INS অরিঘাত এবং 2026 সালের এপ্রিলে INS অরিদমন নৌবাহিনীতে যুক্ত হয়েছে, যা 3500 কিলোমিটার দূরত্বের K4 ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। ভারতের এই সাবমেরিন ও রিয়েক্টর প্রযুক্তির উন্নয়নে এবং ক্রুদের সেন্ট পিটার্সবার্গ ও ভ্লাদিভোস্তকে প্রশিক্ষণে প্রধান অংশীদার হিসেবে ভূমিকা রেখেছে রাশিয়া। পূর্বে লিজ নেওয়া INS চক্র 1 ও চক্র 2 এর পর $3 বিলিয়ন চুক্তিতে চক্র 3 লিজ নেওয়ার প্রক্রিয়াও চলছে। সামরিক বা কূটনৈতিক ভাষায় ত্রিমাত্রিক পারমাণবিক ব্যবস্থা বলতে একটি দেশের এমন এক শক্তিশালী সক্ষমতাকে বোঝায় যার মাধ্যমে তারা একই সাথে 3টি ভিন্ন মাধ্যম থেকে পারমাণবিক হামলা চালাতে পারে। এই 3টি মাধ্যম হলো ভূমি, আকাশ ও পানি। কোনো দেশের এই ত্রিমাত্রিক ব্যবস্থা থাকা মানে শত্রুপক্ষ যদি আকস্মিক হামলায় তাদের ভূমির ক্ষেপণাস্ত্র ঘাঁটি বা আকাশের বিমান ঘাঁটি ধ্বংসও করে দেয়, তাহলেও পানির নিচে লুকিয়ে থাকা সাবমেরিন বা ডুবোজাহাজ থেকে দেশটি পাল্টা মারাত্মক পারমাণবিক আঘাত হানতে পারবে। একে যুদ্ধের ভাষায় সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাতের সবচেয়ে নিরাপদ ঢাল বলা হয়। ভারতের এই কৌশলগত পারমাণবিক বাহিনী বা SFC মূলত বেসামরিক রাজনৈতিক নেতৃত্বের অধীনস্থ পরমাণু কমান্ড কর্তৃপক্ষের নির্দেশনায় পরিচালিত হয়, যার প্রধান হলেন প্রধানমন্ত্রী ও নির্বাহী প্রধান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। পূর্বে DRDO ও পরমাণু শক্তি বিভাগ অস্ত্র আলাদা রাখলেও এখন দ্রুত সারার জন্য তা সুসংহত করা হচ্ছে। ভারত প্রথমে আঘাত না করার নীতি ধরে রেখে সুরক্ষায় মিরভ প্রযুক্তি, S5 ক্লাসের সাবমেরিন ও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের উন্নয়নে কাজ করছে। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে করা হলো এক গুরুতর অভিযোগ। ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের বিকৃত মানচিত্র দেখানো হলো বাংলাদেশে এবং সেটা করলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার স্বয়ং।
ঢাকায় একটি সেমিনারে বক্তব্য রাখছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের প্রাক্তন হাই কমিশনার আহমেদ তারিক করিম। বক্তৃতার মাঝেই তিনি এমন এক মানচিত্র তুলে ধরেন যেখানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সুর চড়ান ঢাকার ভারতীয় হাই কমিশনের সেকেন্ড সেক্রেটারি পূজা কুমারী ঝা। ঘটনার সূত্রপাত শুক্রবার ঢাকায় আয়োজিত একটি সেমিনারে। রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন, পাথওয়েজ ফর রিভাইটালিজিং সার্ক শীর্ষক ওই সেমিনারে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলামও। নিজের বক্তব্যের সমর্থনে যে মানচিত্র তুলে ধরেন আহমেদ তারিক করিম, সেখানে জম্মু কাশ্মীরকে পাকিস্তানের অংশ হিসেবে দেখানো হয়েছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ জানান পূজা। বলেন, স্যার, আপনি ভুল মানচিত্র দেখাচ্ছেন। জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। আপত্তি শুনে করিম বলেন, এই মানচিত্র আসলে প্রতীকী, আসল সীমান্ত বোঝানো হয়নি এই মানচিত্রে। পূজা তখন উঠে দাঁড়িয়ে বলেন, আমি বুঝেছি, কিন্তু মনে রাখতে হবে জম্মু কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ। সেটা এখানে ভুলভাবে দেখানো হয়েছে, সেটা আমি ধরিয়ে দিয়েছি। এই বক্তব্য শুনে আহমেদ তারিক করিম জানতে চান পূজার পরিচয়। হাই কমিশনের কর্মকর্তার পরিচয় জেনে তিনি বলেন, বিষয়টি অবশ্যই খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে মনে রাখা হবে। গোটা কথোপকথনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিজেপির একাধিক শাখা সংগঠন শেয়ার করেছে এই ভিডিওটি। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে বলা হয়, ভারতের ম্যাপ নিয়ে সাম্প্রতিক অতীতে একাধিক বিতর্ক রয়েছে। আমেরিকা থেকে শুরু করে একাধিক দেশ ভারতের ভুল মানচিত্র প্রকাশ করেছে। যদিও কেন্দ্রীয় সরকার বারবার স্পষ্ট জানিয়ে এসেছে, পাক অধিকৃত কাশ্মীর ভারতেরই অবিচ্ছেদ্য অংশ। তাই আলাদা করে আমেরিকা তাতে সম্মতি প্রকাশ করলো কিনা তাতে কিছুই নির্ভর করে না। এবার জানাচ্ছি মধ্যপ্রাচ্য প্রসঙ্গ। হরমুজ প্রণালী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি নৌবাহিনী। এ তথ্য জানিয়েছে মিডল ইস্ট আই। আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, হরমুজ প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ বা তাদের ভাষায় অবৈধ নৌপথ ব্যবহার করে চলাচলের যে কোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। বিবৃতিতে আরও দাবি করা হয়, কয়েকটি জাহাজ নির্ধারিত নৌপথে ফিরে যাওয়ার নির্দেশ অমান্য করেছে। এর মধ্যে একটি জাহাজ নিজের অবস্থান শনাক্তকারী ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ করে সামুদ্রিক নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছিল। পরে সতর্কতামূলক গুলি ছোড়ার পর জাহাজটিকে থামানো হয়। আইআরজিসি জানিয়েছে, এলাকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত কোনো জাহাজকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। এছাড়া ভবিষ্যতে নতুন কোনো হামলা বা নিয়ম লঙ্ঘনের ঘটনা ঘটলে কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর্পস আইআরজিসি। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ইরানের নতুন করে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই নৌপথ বন্ধ এবং একটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় জবাব হিসেবে দেশটির একাধিক সামরিক স্থাপনায় বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম বলেছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে চালানো এই অভিযানে ইরানের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, হরমুজ প্রণালীতে সাইপ্রাসের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর্পস আইআরজিসি হামলা চালানোর পর এই অভিযান শুরু হয়। সেন্টকম জানিয়েছে, চলতি সপ্তাহে এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তৃতীয় দফার হামলা। মার্কিন সূত্র জানায়, MV-GFS গ্যালাক্সি নামের জাহাজটির ইঞ্জিন রুম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এ ঘটনায় একজন বেসামরিক ক্রু সদস্য নিখোঁজ রয়েছেন। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজটির নাবিকরা নিরাপত্তার জন্য সেটি ছেড়ে লাইফ বোটে আশ্রয় নিয়েছেন। তবে ইরান এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, জাহাজটি নির্ধারিত নৌপথ অমান্য করে চলাচলের চেষ্টা করেছিল। আইআরজিসির দাবি, একাধিক সতর্কবার্তার পরও নির্দেশ না মানায় জাহাজটিকে থামাতে পদক্ষেপ নেওয়া হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তেহরান। আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালীতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ না হওয়া পর্যন্ত এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে কোনো জাহাজ চলাচল করতে দেওয়া হবে না। পাশাপাশি ইরানের ওপর নতুন হামলা চালানো হলে এর কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছে তারা। এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সামরিক উত্তেজনা আরও বেড়েছে। ইরানের পক্ষ থেকে দাবি করা হয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হয়েছে। কাতার, বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলেও জানিয়েছে তেহরান।
হরমুজ প্রণালীর অচলাবস্থার প্রভাব পড়েছে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল ও এলএনজি পরিবহন পথ বন্ধ থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এতে তেলের দাম বৃদ্ধি এবং বৈশ্বিক মূল্যস্ফীতির চাপ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র ইরানের কাছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করার এবং বাণিজ্যিক জাহাজে হামলা বন্ধের নিশ্চয়তা চেয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র আগের সমঝোতার শর্ত লঙ্ঘন করেছে। সংকট নিরসনে ওমানের মধ্যস্থতায় কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। হরমুজ প্রণালীতে নিরাপদ জাহাজ চলাচল নিশ্চিত করতে তেহরান ও মাস্কাটের মধ্যে আলোচনা চললেও পাল্টাপাল্টি অবস্থানের কারণে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পথ এখনো অনিশ্চিত। তুরস্কের কাছে থাকা রাশিয়ার তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা S-400 সংযুক্ত আরব আমিরাতের কাছে বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে। আঙ্কারার এই নতুন প্রস্তাবকে ইতিবাচক হিসেবে দেখছে মস্কো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী দুই দেশের মধ্যে এই বিষয়ে আলোচনা চললেও তা এখনো চূড়ান্ত রূপ পায়নি। 2019 সালে রাশিয়ার কাছ থেকে এই প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর থেকেই আমেরিকার সঙ্গে তুরস্কের সম্পর্কে বড় ফাটল ধরে। এর জেরে ওয়াশিংটন আঙ্কারাকে তাদের অত্যাধুনিক F-35 যুদ্ধ বিমান কর্মসূচি থেকে বাদ দেয় এবং তুরস্কের প্রতিরক্ষা খাতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এমনকি তুরস্কের জন্য তৈরি করা 6টি F-35 যুদ্ধ বিমানও আটকে রাখে যুক্তরাষ্ট্র। তবে সাম্প্রতিক সময়ে আমেরিকার রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের সম্পর্ক উন্নয়নের স্বার্থে এই S-400 সমস্যার সমাধান খোঁজা হচ্ছে। মার্কিন আইন অনুযায়ী F-35 কর্মসূচিতে ফিরতে হলে তুরস্কের কাছে কোনো S-400 ব্যবস্থা থাকা চলবে না। এই সংকট কাটাতে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ের কথা ভাবা হচ্ছিল। প্রথমে এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থার যন্ত্রাংশ খুলে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে অকার্যকর করে রাখার প্রস্তাব এলেও নিষেধাজ্ঞা প্রত্যাহারের পূর্ণ নিশ্চয়তা না থাকায় তা ভেস্তে যায়। এরপরই বিকল্প হিসেবে তৃতীয় কোনো দেশের কাছে এটি বিক্রির পরিকল্পনা করা হয়, যেখানে ক্রেতা হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নাম সামনে আসে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন যে এই বিষয়ে তুরস্কের সঙ্গে আলোচনা চলছে, তবে সংবেদনশীলতার কারণে বিস্তারিত এখনই প্রকাশ করা হচ্ছে না। রাশিয়ার একটি সূত্র জানিয়েছে, তুরস্কের এই প্রস্তাবে মস্কোর অবস্থান ইতিবাচক হলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে রাশিয়া চাইবে বিক্রির পরেও যেন মূল চুক্তির শর্তগুলো কঠোরভাবে মেনে চলা হয়। অন্যদিকে সংযুক্ত আরব আমিরাত আগে থেকেই রাশিয়ার তৈরি প্যান্টসির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করছে। নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে এবং প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বহুমুখী করতেই তারা S-400 কেনার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি সফল হলে তুরস্কের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পথ আরও সহজ হবে। তবে এর বিনিময়ে রাশিয়া তুরস্কের কাছ থেকে বড় কোনো কৌশলগত সুবিধা চাইতে পারে। বিশেষ করে দুই দেশের মধ্যে চলমান গ্যাস সরবরাহ চুক্তির নবায়নের ক্ষেত্রে মস্কো এটিকে দর কষাকষির হাতিয়ার হিসেবে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। এবার বিশ্বকাপ ফুটবলের খবর। কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালটি শুধু আর্জেন্টিনার সেমিফাইনালে ওঠার গল্প নয়, এটি ছিল লিওনেল মেসির ফুটবল ইতিহাসে আরেকটি সোনালী অধ্যায় যোগ করার রাত। ম্যাচের 10 মিনিটে তার নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালেস্টার। সেই অ্যাসিস্টের মধ্য দিয়েই বিশ্বকাপে নতুন ইতিহাস গড়েন আর্জেন্টাইন অধিনায়ক। আধুনিক ফুটবল পরিসংখ্যান অনুযায়ী 1966 সালের পর বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। সুইজারল্যান্ড ম্যাচের পর বিশ্বকাপে তার অ্যাসিস্ট সংখ্যা দাঁড়িয়েছে 10টি। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন আরেক আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা, যার অ্যাসিস্ট ছিল 8টি। শুধু অ্যাসিস্টেই নয়, বিশ্বকাপের নকআউট পর্বেও নিজের আধিপত্য আরও শক্ত করেছেন মেসি। 1966 সালের পর থেকে বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল ও অ্যাসিস্ট মিলিয়ে তার সরাসরি অবদান এখন 15টি, যা এই সময়ে যে কোনো ফুটবলারের চেয়ে বেশি। এই তালিকায় দ্বিতীয় স্থানে থাকা কিলিয়ান এমবাপ্পের অবদান 14টি। 1966 সালের পর বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্টের তালিকা: লিওনেল মেসি আর্জেন্টিনা 10, ডিয়েগো ম্যারাডোনা আর্জেন্টিনা 8, পিয়েরে লিডবারস্কি জার্মানি 7, গ্রজেগর্জ লাটো পোল্যান্ড 7। রেকর্ডের খাতা এখানেই শেষ নয়। 2026 বিশ্বকাপে এসে আরও একটি অনন্য কীর্তি গড়েছেন মেসি। ফুটবল ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা 6টি ভিন্ন বিশ্বকাপ 2006, 2010, 2014, 2018, 2022 ও 2026 সালে অন্তত একটি করে অ্যাসিস্ট করার নজির এখন শুধু তারই।
ক্যারিয়ার শেষ প্রান্তে এসেও মেসির পায়ের জাদু, দূরদর্শিতা ও সৃজনশীলতা যে এতটুকু ম্লান হয়নি তারই একটি প্রমাণ মিলল সুইজারল্যান্ডের বিপক্ষে। সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে এই রেকর্ড ও দুর্দান্ত ফর্ম নিঃসন্দেহে আর্জেন্টিনা শিবিরে বাড়তি আত্মবিশ্বাস যোগাবে। দর্শক, এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব জার্নালিজম অ্যাওয়ার্ড বিজয়ী আমিরুল মুমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। হাসি ও কান্না দুটোই মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু দেখা যায় অনেকে 1 বছরের মধ্যে খুব কম হাসেন, আবার অনেকে 1 বছর সময়ের মধ্যে কাঁদেনই না। এই জন্যে হাসি এবং কান্না দুটোরই সমান্তরাল প্রবাহ দরকার। আপনার যেমন হাসতে হবে ঠিক তেমনি কাঁদতেও হবে। হাসি হৃদয়কে প্রফুল্ল রাখে, মনকে ফুরফুরে করে। হাসবেন কি অট্টহাসি দিয়ে? না, আপনি স্মিত হাসবেন, আপনি মুচকি হাসবেন। এটা মানুষকে আপনার প্রতি আকৃষ্ট করবে, মানুষও আনন্দিত হবে আপনার হাসি দেখে। আবার আপনি যদি সবসময় অট্টহাসি হাসেন, কথায় কথায় হাসেন, অন্যকে হাসান, তাহলে আপনি কমেডিয়ানে পরিণত হবেন। সেই জন্য হাসিরও পরিমিতি বোধের ব্যাপার আছে। অন্যদিকে কান্না, এটাও জীবনে জরুরি। আপনি পূর্বের প্রায়শ্চিত্তের কথা স্মরণ করে, পূর্বের পাপের কথা স্মরণ করে, ভুলের কথা স্মরণ করে আপনি কাঁদতে পারেন। আপনি আল্লাহর কাছে দুহাত তুলে সেই সব পাপের জন্য ক্ষমা চাইতে পারেন। আয়নায় দাঁড়িয়ে নিজে নিজে আপনার জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে অনুশোচনা করতে পারেন। তাহলে হৃদয় সজীব এবং সতেজ হবে। সুতরাং আসুন হাসি এবং কান্নাকে নিজের জীবনে ধারণ করি। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্প অনুষ্ঠান। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।